ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে এডুকেশন সংস্কৃতি স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব। আর কে নারায়ণের আউট অফ বিজনেস শর্ট স্টোরি। বিষয় বাংলার সারসংক্ষেপটা আমি তোমাদের আজকে ভিডিওতে আলোচনা করব। আউট অফ বিজনেস গল্পের কার আর কে নারায়ণের শর্ট স্টোরি এর সারসংক্ষেপ তোমাদের আমি ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো এটা যাওয়ার আগে আমি লেখক পরিচিতি সম্বন্ধে আমি একটু আলোচনা করব, সেটা আমি বলে দিয়ে যাচ্ছি। দেখো, তো আর কে নারায়ণ হচ্ছে ফুল ফর্ম ছিল ঋষিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। তাহলে কি এই রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী এটা হচ্ছে ওনার ফুল নেম, এবং শর্টে আমরা আর কে নারায়ণ বলি, বা আমরা বইতে পড়েছি আর কে নারায়ণ দেওয়া আছে দেখা আমরা বইতে আমরা দেখেছি অবশ্যই। তো বর্ন কত সালে জন্মগ্রহণ করেছিল? 1906 অন 10 অক্টোবর, মানে কি 10ই অক্টোবর 1906 সালে জন্মগ্রহণ করেছিল মাদ্রাজে। তাহলে মাদ্রাজে বর্তমান নাম হচ্ছে চেন্নাই, তোমরা জানো। এবং কত সালে মৃত্যুবরণ করেছিলেন? 13 মে 2001, 2001 সালে হচ্ছে 13 মে মৃত্যুবরণ করেছিলেন। এবারে উনি জন্মসাল মৃত্যু সালটা আমরা জানলাম। এবারে আমরা ওনার যে শর্ট স্টোরি, তিনি ওনার লাইফে অনেক প্রায় 200টার মতো ছোট গল্প লিখেছিলেন। তিনি ওনার লাইফে প্রায় 200টার উপরে শর্ট স্টোরি লিখেছিলেন। ওভার 900 শর্ট স্টোরি উনি লিখেছিলেন। এছাড়া তিনি প্রায় 14খানা মতো হচ্ছে কি নোবেল লিখেছিলেন ওনার লাইফে, প্রায় 14খানা নোবেল লিখেছিলেন এবং 2টো নাটকও লিখেছিলেন। এইভাবে উনি পরিচিত হয়ে আছেন। এবং ওনার ফার্স্ট নোবেল কি ছিল? ফার্স্ট নোবেল ছিল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এটা হচ্ছে কি 1935 সালে এই বইটা লেখা হয়েছিল, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তো এটা হচ্ছে ওনার ছিল প্রথম উপন্যাস। তো এবার হচ্ছে তোমরা কত সালে জন্মগ্রহণ করেছে, মৃত্যু তারিখ আমি ডিটেলসে সব কিছু আলোচনা করলাম। এবারে আমরা এই গল্পতে আমি সারসংক্ষেপটা বিষয়বস্তু আলোচনা করছি। তো এই গল্পটা যারা সিইউ থেকে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো, ওদের একটা সিলেবাসে আউট অফ বিজনেস অর্থাৎ কম্পালসারি ইংলিশ যেটা আছে এইসি সাবজেক্টটাতে এই আউট অফ বিজনেস এই গল্পটা আছে। তো সেই গল্পতে তোমাদের অনেক ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। তো এমসিকিউ টাইপের কোশ্চেন কেমনভাবে হতে পারে সেটা আমি বলে আলোচনা করছি এবং করে দিচ্ছি সম্ভাব্য কী কী হতে পারে। এবং আমি গল্পটা সম্পূর্ণভাবে সারসংক্ষেপ আমি শেষ পর্যন্ত অ্যানালাইজ করছি। তো এই গল্পের আউট অফ বিজনেস গল্পের যে নায়ক যিনি ছিলেন, তিনার নাম ছিল কি রামারাও। তো রামারাও ছিলেন এই গল্পের নায়ক। আচ্ছা, এর আগে বলে দিই আউট অফ বিজনেস এই গল্পটা কোথা থেকে সংকলিত করা হয়েছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ। কত সালে সংকলিত হয়েছিল? 1947 সালে। তো এটা একটা এখান থেকে এই গ্রন্থ থেকে হচ্ছে কি সংকলিত করা হয়েছে কি আউট অফ বিজনেস গল্পটা। এবারে হচ্ছে এই গল্পের যে বিষয়বস্তু কি, যে এই গল্পের যিনি নায়ক ছিলেন তিনি নাম কি রামারাও। ইনি একটা কোম্পানিতে কাজ করতেন এবং এই কোম্পানি তিনি এজেন্ট ছিলেন। তিনি একটা কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানির তিনি এজেন্ট হয়ে কাজ করতেন। এবং কোম্পানিটির নাম কি ছিল? গ্রামোফোন কোম্পানি। তাহলে কি কোম্পানিটির নাম কি ছিল? কি গ্রামোফোন কোম্পানি। ওই কোম্পানিতে তিনি কি করতেন? কাজ করতেন। এবং ওই গ্রামোফোন কোম্পানিটা কোথায় অবস্থিত? ওটা অবস্থিত কি মালগুড়ি সিটি, এবং সেই শহরে তিনি কর্মরত ছিলেন। তিনি কে? রামারাও।
এবারে বলছি রামারাও যেই গ্রামোফোন কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানিতে কর্মরত ছিলেন প্রায় 5 বছর। তাহলে 5 বছর কর্মরত ছিলেন এবং রামারাওর বাড়িতে রামারাওর স্ত্রী এবং সন্তানরা থাকতো। তো তিনি ওই কর্মরত অবস্থাতে তিনি যে আয় ইনকাম করতেন সেই আয় ইনকাম করে তিনি একটি ছোট বাংলো কিনেছিলেন। কোথায় কিনেছেন? এক্সটেনশনে। তাহলে এক্সটেনশনে হচ্ছে কি একটা ছোট্ট বাংলো কিনেছিলেন, ওই বাংলোতে ওরা থাকতো এবং খুব ইনকামও অনেক করতো উনি। ইনকামের পরিমাণ যথেষ্ট ছিল, তাই রিল্যাক্সে ওনাদের জীবন কাটতো। তো এবারে যে ওদের সন্তানদের যে স্কুলে পড়াতো, হাই প্রোফাইল স্কুলে পড়াতো, মানে রিল্যাক্সেশন স্কুলে ওদেরকে পড়াতো। তো সেই এইরকমভাবে জীবনযাত্রার মান পুরো পাল্টে গেছিল যখন রামারাও ওই কোম্পানিতে কাজ করত। তো হঠাৎ মাত্র ভাগ্যে নিষ্ঠুর পরিহাস, কোম্পানিটা কোনো কারণে বন্ধ হয়ে যায়। কোম্পানিটা কোনো কারণে বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে গেছিল তখন রামারাওর বয়স ছিল প্রায় 40 ইয়ার্স, মানে কি প্রায় 40-এর কাছাকাছি তার বয়স ছিল, প্রায় 40-এর কাছাকাছি তার বয়স ছিল। তো সেটা কোনো কারণে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় কোম্পানিটা। এবং হচ্ছে কি কেন বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, যে আ ব্যাংক ইন লাহোর ক্র্যাশড। লাহোর এখন অবস্থা নিশ্চয়ই তোমরা জানো, পাকিস্তানের একটা শহর ছিল লাহোর, এখন বিভাজন হয়ে গেছে। তো লাহোর শহর তখন কি অবিভক্ত যেহেতু ভারতবর্ষ ছিল সেই সময়ের ঘটনা এটা। তো লাহোরের একটি ব্যাংক হচ্ছে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। লাহোরের একটি ব্যাংক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি ছিল? বিকজ অফ আ বোম্বাই ফিনান্সিয়ার্স ডেথ, মানে কি বোম্বাইয়ের একজন অর্থনীতিবিদ, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যিনি ছিলেন তার মৃত্যু ঘটে। আর মৃত্যু ঘটার সাথে সাথে কি হলো, লাহোরে যে ছিল যে ব্যাংকটা, সেই ব্যাংকটা সম্পূর্ণভাবে কি হয়েছিল, মানে ক্র্যাশ হয়ে গেছিল, মানে পুরো বন্ধ হয়ে গেছিল, সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল। এবং কেন বোম্বাইয়ের সেই ফিনান্সের অর্থনীতিবিদ কেন হচ্ছে মৃত্যু হয়েছিল, তার অর্থলগ্নিকারী কেন মৃত্যু হয়েছিল? মৃত্যুর কারণটা হচ্ছে কি, হিজ ওয়াইফ এলাপ্ট উইথ দ্য ক্যাশিয়ার, হচ্ছে কি তার স্ত্রী কি করলো, পালিয়ে গেছিল। কার সঙ্গে পালিয়ে গেছিল? একজন ক্যাশিয়ারের সাথে পালিয়ে গেছিল। তাহলে ব্যাংকের ক্যাশিয়ারের সাথে কি হয়েছিল, পালিয়ে গেছিল। সেটা সহ্য করতে না পেরে, সেই যন্ত্রণাটা সহ্য করতে না পেরে কি হয়েছিল, কে মারা গেছিল? ওই বোম্বাই হচ্ছে কি ফিনান্সার, মানে অর্থলগ্নিকারী, উনি হচ্ছে কি সুইসাইড করেছিলেন। উনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন পাহাড়ের উপর দিয়ে, ওই গাড়ি নিয়ে যাওয়ার সময় প্রায় কি 300 মিটার উপর থেকে তিনি কি করছিলেন, গাড়ি নিয়ে পড়ে গিয়ে, গাড়ির সমেত হচ্ছে পড়ে গিয়ে তিনি সুইসাইড করেছিলেন। এর ফলে সম্পূর্ণভাবে হচ্ছে কি ব্যাংকটা বন্ধ হয়ে গেছিল। তো যেহেতু তিনি কাজ হারিয়েছেন, তাই পরবর্তীতে আর ওই কোম্পানি আর খুলবেই না, যেহেতু ব্যাংক বন্ধ, ধ্বংস হয়ে গেছে, খুলবেই না। এবং ওখান থেকে উনি আর কোনো কাজই পাবেন না। তাহলে ওনাকে কাজের জন্য নতুন কোনো জায়গাতে যেতে হবে এবং অনুসন্ধান করতে হবে। তাই হচ্ছে কি উনি অনুসন্ধান করতে লাগলেন কোথা থেকে কাজ পাওয়া যায়। যেহেতু কাজ হারিয়েছে, ওর সংসার কি করে চলবে, তাহলে ওনার ওপর সম্পূর্ণভাবে ওনার ফ্যামিলি ডিপেন্ড করছে, ওনার স্ত্রী ডিপেন্ডেবল এবং কি ছেলের সন্তানরা মানে চিলড্রেনরা হচ্ছে ডিপেন্ডেবল হয়ে আছে। তাই এবার কি তিনি প্রায় সারাদিনে দিনে হচ্ছে কি প্রায় 8 ডজন অ্যাপ্লিকেশন লেটার পাঠাতো, কোনো কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লিকেশন লেটার পাঠাতো যাতে করে ওকে কাজে নিয়োগ করা হয়। কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো আবেদনে কোনো কোম্পানি সাড়া দেয়নি। কেন দেয়নি? ওনার বয়স হয়ে গেছিল প্রায় 40-এর কাছাকাছি। তো 40-এর কাছাকাছি ওই বয়সে কোনো কোম্পানি নিতে রাজি নয় বা নিতে চান না। তাই উনি খুব আপসেট হয়ে পড়েছিলেন, কি করে উনি ওনার ফ্যামিলিকে চালাবেন। তাই হচ্ছে কি শেষমেশ ওনার যে যেটুকু ব্যাংক ব্যালেন্স ছিল, ওই ব্যাংকের টাকাটা আস্তে আস্তে কি শেষ হতে শুরু করলো। কারণ কি ইনকাম নেই, কিন্তু সঞ্চিত অর্থ থেকেই তার জীবিকা অতিবাহিত করতে লাগলো। এবারে পরবর্তীকালে দেখতে পাওয়া গেল যে রামারাও বাধ্য হয়ে তার সন্তানদেরকে যেই রিল্যাক্সেশন স্কুলে পাঠিয়েছিল সেখান থেকে কি নিয়ে চলে এলো, নিয়ে এসে কি কোনো একটা স্কুলে যেখানে কি কম মাইনের বা হচ্ছে যেখানে
যে স্কুলে ভর্তি করলে পরে বেশি অর্থ ব্যয় করতে হবে না, হয় না সেই সমস্ত স্কুলে, সেই স্কুলে কি করলো, রামারাও তার সন্তানদের ভর্তি করলেন। এবারে তারপরে পরবর্তীকালে কি দেখতে পাওয়া গেল যে রামারাওরা যে বাংলোতে থাকতো, রামারাও যে বাংলোটা কিনেছিল, নিজের মানে টাকা পয়সা ইনকামের করতে পারছে না, কিন্তু পেট চালাবে কি করে, রামারাও কিন্তু প্রচুর পরিমাণে সংসারের প্রতি মনোযোগীশীল ছিলেন। কি করে তার ফ্যামিলিটা ভালোভাবে চলবে তার দিকে রামারাওর বিশেষ নজর ছিল। তো সেই ফ্যামিলিকে লক্ষ্য করে অর্থ ইনকাম হচ্ছে না চিন্তা ভাবনা করে শেষমেশ কি করলেন, যেই বাংলোটা ছিল ওই বাংলোটা ভাড়াতে দিয়ে দিল। তাহলে কি, যেই বাংলোটা ছিল ওই বাংলো ভাড়ায় দিয়ে দিল। কারণ কি, বাংলোটা ভাড়া দিলে পরে ওখান থেকে মাসিক যে টাকাটা আসবে সেই টাকাটাও সংসারে কাজে ব্যয় হবে, কিন্তু সেটা পরিমাণটা ছিল অল্প পরিমাণের টাকা। সে অল্প পরিমাণের টাকাতেও এতগুলো জনের হচ্ছে মেম্বারশিপের জীবিকা নির্বাহ করা হচ্ছে কি সম্ভব না, বা খাওয়া দাওয়ার অনেক খরচ খরচার জন্য সম্ভব না। তাই রামারাওকে বাধ্য হয়ে কী করতে হলো, কাজের সন্ধানও করতে হলো। কিন্তু বাংলোটা ভাড়া দিলেও সেখান থেকে যেটুকু টাকা উঠবে সেটুকু টাকা তো ওদের চলবে না। সেই কারণে রামারাও কি বাধ্য হয়ে কী করলো, কাজ খোঁজার চেষ্টা করতে লাগলো। এবার ওই বাংলো ছেড়ে দিয়ে, বাংলোটা নিজেদের বাংলো ভাড়ায় দিয়ে কি করলো, ওরা একটা মার্কেটের পেছনে, বিহাইন্ড দ্য মার্কেটের পেছনে একটা কি ছোট্ট ঘরে ওরা হচ্ছে থাকতে লাগলো। মাটির বাড়িতে বা ছোট্ট কুঠিরের মধ্যে ওরা থাকতো। তাহলে রিল্যাক্সেশন বাড়িটা কি হলো, বাংলোটা ভাড়া দিয়ে দিল, দিয়ে কি করলো, ওরা একটা ছোট্ট বাড়িতে থাকলো। এবারে এইভাবে ওদের জীবনগুলো কাটতো এবং হচ্ছে কি প্রতিদিন রামারাও বেরোতো কাজের জন্য। প্রতিদিন রামারাও কোনো না কোনো কাজের সন্ধান পাওয়ার জন্য সে কি করতো, বেরোতো, কিন্তু কাজ খুঁজে পেত না। কাজ কোনোভাবে তার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না, কাজ খুঁজে পায়নি। তো এবং কি কাজ সকালে বেরোতো এবং হচ্ছে কি সন্ধ্যের দিকে বাড়ি ফিরতো। তাহলে কখন বাড়ি ফিরতো, তোমাদের কোশ্চেন হতে এমসিকিউ আসতে পারে, কখন বাড়ি ফিরতো, সন্ধ্যের দিকে বাড়ি ফিরতো কাজের অনুসন্ধান করে। তো যখন রামারাও বাড়িতে ফিরতো, সন্ধ্যের দিকে যখন রামারাও বাড়িতে ফিরতো, তখন স্ত্রী এবং সন্তানরা গভীর আগ্রহে অপেক্ষা করত বাবার জন্য, দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করত। এবং হচ্ছে কি তাদের বিশ্বাস ছিল যে বাবা আজ হয়তো কোনো একটা কাজ পেয়েছে। তারা হচ্ছে কি সেই গভীর আগ্রহে অপেক্ষা করত। এবং বাবা যখন বাড়িতে ফিরতো, বাবা যখন সন্ধ্যের সময় বাড়ি ফিরতো, বাবার মুখ যখন একটু ফ্যাকাশে ছিল, মুখটা শুকনো অবস্থায় ছিল, তখন তারা বুঝতো যে বাবা আজকের কোনো কাজ পায়নি। তাই এরকম সিচুয়েশন ওদের মধ্যে ছিল। তো এবার রামারাও যখন রাত্রিতে ঘুমোতে যেত, ভালো করে ঘুমোতেও পারতো না, শুধু টেনশন ছিল ওর মধ্যে কীভাবে সংসারটা ভালো করে চালিয়ে নিয়ে যাবে। এরপর রামারাও ডিসাইড করলেন শেষমেশ তাদের বাংলোটা বিক্রি করে দেবে। তাদের বাংলোটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ কি ওইখান থেকে যে টাকাটা আসবে ওই টাকা নিয়ে সে ব্যবসার কাজে নিয়োগ করতে পারে। তাই সে কি ডিসাইড করলো, তাদের বাংলোটা বিক্রি করে দেবে। কিন্তু বাংলো বিক্রি করার জন্য যে ভাড়াটেরা আছে ওদেরকে অফার দিল এবং অন্যান্যদের অফার দিল বাংলোটা কে কিনবে, কিন্তু যে পরিমাণ অ্যামাউন্টটা বলেছিল রামারাও, সেই অ্যামাউন্টে কেউ রাজি ছিল না ওই বাংলোটা কেনার জন্য। তাই হচ্ছে কি সবাই অস্বীকার করলেন বা কিনবে না এরকম হচ্ছে কি প্রতিশ্রুতি দিল যে কিনবেই না, কারণ টাকার পরিমাণটা বেশি ছিল, কারণ রামারাওর বেশি অ্যামাউন্টে বলেছিল, কারণ রামারাওর টাকারও বেশি প্রয়োজন ছিল। তো এরকম অবস্থার মধ্য দিয়ে এতেও টেনশানে পড়ে গেল রামারাও যে বাংলো বিক্রি হচ্ছে না। এবারে রামারাও যখন ঘুমানোর সময় হঠাৎ মাত্র চোখের সামনে একটা পত্রিকা দেখতে পেলেন। পত্রিকাটা হচ্ছে কি ছিল, এই যে দ্য ক্যাপ্টেন পত্রিকা। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, তো ওদের শিশুদের অবস্থা ছিল কেমন ভাবে,
শিশুরা যখন রামারাওর আয় ইনকামটা বেশি ছিল তখন একরকম একটা তারা জীবনযাপন করছে একরকম ভাবে, কিন্তু যখন সবকিছু যখন কি চাকরিটা হারালো বা যখন কাজ হারালো তখন রামারাওর কাজ হারানোর সাথে রামারাওর হচ্ছে সন্তানদেরও মধ্যে পরিবর্তন দেখা গেল। ওরা ছোট্ট বাড়িতে যেতে থাকতো, ওখানে কি ওই বাড়ির পেছনের মানে ব্যাকইয়ার্ডের কাছে উঠোনের কাছে কি ওরা খেলাধুলা করতো এবং ওরা বন্ধুদের সাথে বা পাশাপাশি কারোর সাথে মেলামেশা করতেও সাহস পেত না, লজ্জা পেত, কারণ ওদের বাবাদের অনেক টাকা আছে এবং ওদের অর্থ বেশি আছে, এদের অর্থ নেই, সেখান থেকে হচ্ছে কি নিজেদের অপমানিত বোধ করতো, তাই কি ভয় ওদের সঙ্গে মেলামেশাও করতো না। এবারে বলে দেখি একটা পত্রিকা পেলো, ওটা ছিল কি সাপ্তাহিক পত্রিকা দ্য ক্যাপ্টেন। তো ওটা হচ্ছে কি ওইখানে যে গল্পগুলো ছিল কি স্টোরিজ অফ প্রমিসিং অথর্স, মানে অনেক লেখকদের প্রতিশ্রুতিমূলক বিষয়গুলো লেখা ছিল ওখানে, এবং হচ্ছে কি শব্দের ছক ছিল, শব্দের ধাঁধা ছিল। তো সেই শব্দের ধাঁধা হচ্ছে কি ওই যে পত্রিকাটা ছিল, পত্রিকায় প্রায় ওর 4টে পেজ ছিল, 4 পেজের পত্রিকা ছিল এবং প্রতি সপ্তাহে ওটা বেরোতো এবং হচ্ছে কি ওইখানে পুরস্কার ঘোষণা করার কথা ও বলা হতো যে ওই শব্দ ছক করতে পারবে তাইকে 4000 টাকা দেয়া হবে। তো কিন্তু রামারাও এটা করতো, রামারাও এরকম একটা কাজ সে করার জন্য ডিসাইড করলেন যে ওইখান থেকে যদি কিছু টাকা সে আসে তাহলে অবশ্যই সে তার সেই টাকা দিয়ে তার হচ্ছে কি সন্তানদের বা তার ফ্যামিলিকে হচ্ছে কি নিয়ে এগিয়ে নিতে পারবে এবং সে সেই টাকা থেকে কিছুটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেই চিন্তা ভাবনা করে করেছিল। কিন্তু যখন সপ্তাহের পরে যখন রেজাল্ট বেরোলো 4000 টাকা যে স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্ন হচ্ছে বিফল হলো, কিছু পারলো না। তারপরের সপ্তাহে ফের আবার 8000 টাকার, তারপরের সপ্তাহে ফের 8000 টাকার ঘোষণা হলো শব্দের ছকের, যাতে সে পায় এবং সেটা হচ্ছে কি স্ত্রী তাকে অনেকখানি এনকারেজ করতে লাগলো যাতে হচ্ছে কি স্বামী টাকাটা পায়। এই টাকাটা পাওয়ার জন্য সে অনেক স্বপ্ন দেখতে লাগলো কিন্তু কোনোভাবে সাকসেসফুল হতে পারলো না, সম্পূর্ণভাবে সে এতেও বিফল হয়ে গেল। এই প্রসঙ্গে বলে দিই যে 8000 টাকা যে পাওয়ার জন্য সে স্বপ্ন দেখেছিল তার জন্য তাকে ইনভেস্ট করতে হয়েছিল লটারির মতো করে ইনভেস্ট করতে 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা দিতে হতো, তাই এইটা পাওয়ার জন্য মানে লটারির মতো এরকম সিস্টেম ছিল ওখানে। তো এতেও তাকে সেই উপার্জন নেই কিন্তু তাকে হচ্ছে কি খুব কষ্ট করে ওই টাকা করতে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি বলা হয় লটারি যেরকমভাবে হচ্ছে খেলা ছিল ওই রকমভাবে একটা খেলা হয়েছিল। কিন্তু এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা কোশ্চেন আসতে পারে। তো এতেও ব্যর্থ হয়, তো ব্যর্থ হওয়ার ফলে কি স্ত্রী তাকে এনকারেজ করেছিল কিন্তু তার সত্ত্বেও ব্যর্থ হয়েছিল, কিন্তু এরপর স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করলো কি যে সে এই ধরনের খেলা আর কখনো খেলবে না, সেই ধরনের খেলা কখনো খেলবে না, সে প্রতিশ্রুতি দিল। এরপর হচ্ছে কি সে ডিসাইড করলো কি স্ত্রীকে প্রতিজ্ঞা করলো কি যে মাদ্রাজ চলে যাবে, মাদ্রাজে গিয়ে সেখানে একটা কোনো একটা কাজ জোগাড় করবে, কিন্তু সেই উদ্দেশ্য সেই কথা দিয়ে সে এগিয়ে গেল। কিন্তু এগিয়ে যখন গেছে তখন কি যেতে যেতে নিজে থেকে সেই যেন বাস্তব জিনিসটা সে হারিয়ে ফেলেছে এবং সব কিছু হারাচ্ছে, কাজ হারিয়েছে, লটারিতে যেরকমভাবে টিকিট যেমন কাটে ওই টিকিট কাটার ফলেও যে স্বপ্ন থেকে সেই স্বপ্ন ও বাস্তবায়িত হলো না, তারপরে বাংলোটাও বিক্রি হচ্ছে না, এর মধ্য দিয়ে সে টেনশানে পড়ে গেছে এবং টেনশানে পড়ে গিয়ে সে ডিসাইড করলো কি সে এই জীবন রাখবে না, সে পৃথিবী থেকে চলে যাবে, সে এই জীবন রাখবে না, সে ডিসাইড করলো। তাই সে কি মাদ্রাজে যাবে বলে ট্রেনে উঠতে হয়, স্ত্রীকে কথা দিয়েছে মাদ্রাজে যাবে কিন্তু মাদ্রাজে না গিয়ে সে প্ল্যান করলো কি ট্রেন লাইনে এসে দিয়ে সে সুইসাইড করবে, তাহলে ট্রেন লাইনে সে সুইসাইড করবে, সেই চিন্তা ভাবনা করে কি করলো ট্রেন লাইনেই শুয়ে পড়লো, ট্রেন আসবে আর তার উপর দিয়ে ট্রেন চলে যাবে, এইভাবে সে পৃথিবী থেকে চলে যাবে ডিসাইড করলো। তো যখনই রেল লাইনে শুয়ে পড়লো কিন্তু তখনও মনে হচ্ছে ট্রেন আসছে না, ট্রেন তখনও পর্যন্ত আসছে না। তো তখন জিজ্ঞাসাবাদ করলো, যে লোকজনকে জিজ্ঞাসা করলো যে ট্রেন এখন আসছে না কেন, তখন এই করলো জানা গেল কি ট্রেন আসতে লেট আছে, আর ট্রেন আসা লেট মানে ওর মৃত্যু লেট হয়ে যাচ্ছে, এটা সবথেকে বড় ব্যাপার দেখাচ্ছে যেন এখানে। তো সেই মুহূর্তে সে ওখান থেকে উঠে এলো, উঠে যখনই আসে উঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে কি যেন একটা ভাবছে, তখন হঠাৎ কি হলো তার স্ত্রী তার কাছে
পৌঁছলো, মানে কি এটা আনন্দের খবর দেওয়ার জন্য পৌঁছলো স্ত্রী তার কাছে। কি খবর দেওয়ার জন্য পৌঁছলো? স্ত্রী তাকে এই বার্তা দিল যে কি তাদের বাংলোটা বিক্রি হওয়ার জন্য এটা প্রস্তাব এসেছে। কারা নেবে? যারা হচ্ছে ভাড়াটে হিসেবে আছে ওরাই হচ্ছে ওই বাংলোটা কিনে নেবে বলে একটা প্রস্তাব নিয়ে এসছে। তো এই সমস্ত এই খবরটা শুনে রামারাও খুব আনন্দ পেলেন এবং তিনি যে পৃথিবী থেকে চলে যাবেন ডিসাইড করেছিলেন সম্পূর্ণভাবে, জীবনের মতো যে তিনি চলে যাবেন সেটি করেন, তিনি সেটা প্রত্যাখ্যান রিজেক্ট করে দিলেন। তিনি আর মৃত্যুটা ডিনাই করে দিয়ে তিনি পাশে ঠেলে দিয়ে তিনি কি করলেন, আবার ফিরে এলেন। ফিরে এসে গিয়ে বাংলো বিক্রি করার চিন্তা ভাবনা নিলেন এবং যে নিয়ে ফেলেছেন বাংলা বিক্রি করবেন এবং আবার সেই অর্থ থেকেই তিনি তার সংসারকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করলেন এবং ওখান থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য যে টাকা আসবে ওখান থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আর কি চিন্তা ভাবনা নিলেন। তিনি এই গল্প থেকে যেটা বোঝা যাচ্ছে, তিনি বাস্তবে যে অবস্থায় ছিলেন সেখান থেকে তিনি চলে গেছিলেন, এটা উদ্ভ্রান্তের মতো একটা জায়গায় চলে গেছিলেন, তিনি টেনশন এর মধ্যে দিয়ে চলে গেছিলেন, কিন্তু সেখান থেকে কি ফিরে এসছেন এই আবার স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য এবং তিনি নিজেকে বাঁচিয়ে রেখে পৃথিবীতে তিনি কীভাবে তার পরিবারকে এগিয়ে নিতে পারবে সেই চিন্তা ভাবনা উনি করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সফল হয়েছিলেন। তো তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি এটা আলোচনা করলাম। তো যারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তো তাদের জন্য এইসি বলে একটা চ্যাপ্টার আছে, যে বই আছে কম্পালসারি ইংলিশ, ওদের জন্য সেই সময় স্টুডেন্টদের বলছি এমসিকিউ টাইপের কোশ্চেন যেহেতু আসবে, আমি বোর্ডে হচ্ছে এমসিকিউ টাইপের সম্ভাব্য কেমন কোন কোশ্চেন আসতে পারে বোর্ডে লিখেও দেখালাম তোমাদেরকে। তো তোমরা অবশ্যই দেখবে এবং এছাড়াও যারা অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, আলাদা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তাদের জন্যও আমি এই বিষয়টা আলোচনা করলাম। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাই।